Welcome to Success Educate Lab, my dear all government job aspirant. আজকে আমি এই ভিডিওতে ভারতের ইকোনমিক্স অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমিক্সের ট্যাক্স সিস্টেম বা কর ব্যবস্থা থেকে তোমাদের সামনে প্রেজেন্ট করব প্রায় 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এমসিকিউ আকারে, যেটি সবগুলি প্রিভিয়াস এর থেকে পিক করা। সব কোশ্চেন গুলোই হচ্ছে প্রিভিয়াস এর কোনো না কোনো পরীক্ষা এসে আসা প্রশ্নোত্তর। তো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামগুলো আসছে ডব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এবং রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এগুলোতে খুব এই জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রতিটি পরীক্ষাতেই কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতেই ইকোনমিক্সে এখান থেকে কোশ্চেন আস্ক করা হয়ে থাকে। তো চলো দেরি না করে আজকে শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন ড্যাশ হলো, অর্থাৎ ড্যাশ হলো সরকার কর্তৃক গৃহীত প্রয়োজনীয় মতো রচনার একটি ইঙ্গিত। সেটি কোনটি? না আর্থিক বৃদ্ধি, রাজস্ব ঘাটতি বা রেভিনিউ ডেফিসিট, অর্থ ভারসাম্য, না রাজস্ব উদ্বৃত্ত। অর্থাৎ কখন সরকার ঋণ করে থাকে? যখন সরকারের রিসিপ্ট অর্থাৎ রেভিনিউ রিসিপ্ট কম হয়ে যায় ব্যয়ের থেকে, অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচার সরকারের ব্যয়ের মানে তুলনায় যখন রিসিপ্ট আসে, অর্থাৎ রেভিনিউ রিসিপ্ট বা ট্যাক্স এগুলো থেকে রিসিপ্ট কম আসে, তখন সরকার ঋণ করে থাকে। তাই এখানে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন বি, রাজস্ব ঘাটতি বা রেভিনিউ ডেফিসিট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বাজেট হলো প্রতিটি ড্যাশ এর পরিপ্রেক্ষিতে, এখানে কি বসবে? এর পরিপ্রেক্ষিতে সরকার অনুমানিক মানে আনুমানিক প্রাপ্তি এবং ব্যয়ের বিবৃতি। তো অপশন অনুযায়ী কি আছে? ক্যালেন্ডার বছর, মূলধন বছর, আর্থিক বছর, না পূর্বের বছর। তো এখানে সঠিক আনসার যেটা সবাই তোমরা কিন্তু বুঝতে পারছো, আর্থিক বছর এর একটা বিবৃতি। ঠিক আছে। তো ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কখন? এটি হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। এটি হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় মানে বলা হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, যে পরিস্থিতিতে সরকার সংগৃহীত রাজস্বের সমপরিমাণ অর্থ খরচ করে তাকে বলে কি? অর্থাৎ ঘাটতি বাজেট, না ভারসাম্যপূর্ণ বাজেট, মানে ব্যালেন্স বাজেট, না উদ্বৃত্ত বাজেট, না মূলধন বাজেট। এখানে একটা ক্লিয়ার আইডিয়া তোমরা পেয়ে যাচ্ছ যে সরকার কিন্তু একই পরিমাণ কিন্তু বা সমপরিমাণ কিন্তু খরচা করে থাকে যে পরিমাণ রিসিপ্ট পেলো বা রাজস্ব আয় হলো। তো এখানে সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ব্যালেন্স বাজেট বা ভারসাম্যপূর্ণ বাজেট, ব্যালেন্স বাজেট। কারণ এখানে তোমার সরকারের এখানে কিন্তু যা খরচা করবে তার থেকে বেশি বা সমপরিমাণ রাজস্ব কিন্তু পেয়ে থাকে। ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যালেন্স বাজেট। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের কোনটি রাজস্বের তুলনায় সরকার অতিরিক্ত রাজস্ব খরচ নির্দেশ করে? এখানে কি অপশন আছে? রাজস্ব উদ্বৃত্ত, তারপরে রাজস্ব ঘাটতি, মূলধন ঘাটতি, আর্থিক ঘাটতি। তো এখানে সরকার যা রিসিভ পেলো অর্থাৎ রেভিনিউ আয় হলো তার থেকে বেশি খরচ করবে, তার মানে কি হবে? এখানে রাজস্ব ঘাটতি হবে। তাই এখানে অ্যান্সার হয়ে যাবে কোনটি? রাজস্ব ঘাটতি বা রেভিনিউ ডেফিসিট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, জিএসটি চালু হয় কবে? 1 জুলাই 2017 সাল, 1 জুলাই 2016, 1 এপ্রিল 2017, 1 জুলাই 2015। সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 1 জুলাই 2017 জিএসটি চালু হয়েছিল। আর জিএসটি যে বাস্তবায়ন 122তম যে সংশোধনী বিল, সেটি কিন্তু পার্লামেন্টে প্রেরণ করা হয়েছিল, উত্থাপন করা হয়েছিল এবং 3 আগস্ট কিন্তু এটি রাজ্যসভাতে পাস হয়েছিল এবং 2016 সালে, আর 8 আগস্ট এটি কিন্তু লোকসভাতে পাস হয়েছিল 2016 সালে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বাজেট নথি মোট ব্যয়কে, অর্থাৎ বাজেট নথি বলতে এখানে বাজেট যে ডকুমেন্ট, যেটা স্টেটমেন্ট, সেটা কিন্তু বলা হয়েছে মোট ব্যয়কে ড্যাশ শ্রেণীবদ্ধ করে। তো এখানে বাজেট, অর্থাৎ বাজেটের মধ্যে কি কন্টেন্ট থাকে সেখানে ম্যাটারটা বলা হচ্ছে। তো এখানে তোমরা দেখো, এখানে আছে পরিষেবা, পণ্য পরিষেবা জিএসটি বা জিএসটি, পণ্য আয়, আংশিক সম্পূর্ণ খরচ। এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, পরিকল্পনা ও পরিকল্পনা বহির্ভূত খরচ। কিন্তু এই পরিকল্পনা এবং পরিকল্পনা বহির্ভূত খরচ এই দুটি কিন্তু ভাগে ভাগ করা হয়েছে, সেটি বলা হচ্ছে। আসলে এক্সপেন্ডিচারের মধ্যে কিছু হচ্ছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার, যে সমস্ত আছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার, সেগুলো হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে ইনভেস্টমেন্ট করা হয়, তারপরে এডুকেশন মানে শিক্ষার জন্য যেগুলো করা হয়,
তারপরে পভার্টি এলিভেশন অর্থাৎ দরিদ্র দূরীকরণের জন্য যে সমস্ত ইনভেস্টমেন্ট গুলো করা হয়, রুরাল ডেভেলপমেন্টের জন্য যে প্রোগ্রাম গুলো করা হয়, বিভিন্ন আদার্স প্রজেক্টের জন্য, ঠিক আছে, এগুলো সামাজিক এবং আর্থিক যে উন্নয়ন জন্য যে সমস্ত মানে ইনভেস্টমেন্ট করা হয় সেগুলো বলা হয় বা খরচা করা হয়, সেগুলো হচ্ছে প্ল্যান্ড এক্সপেন্ডিচার, ঠিক আছে। আর ডিফেন্স, তারপরে সাবসিডি পেমেন্ট, এগুলো কিন্তু আমাদের সরকারের নন প্ল্যান এক্সপেন্ডিচার, ঠিক আছে। নেক্সট দেখো, একটি বাজেটের নথি যা সরকারের মূলধন অ্যাকাউন্টের সম্পদ এবং দায় দায়িত্বের মানে বলা হয় ড্যাশ, তাকে কি বলা হয়? মূলধন অ্যাকাউন্ট, সম্পদ এবং লায়াবিলিটি, ঠিক আছে। তো এইখান থেকে তোমাদের কোশ্চেন দেখো, আনসার মানে অপশন দেখো, জিরো বাজেট, ক্যাপিটাল বাজেট, রেভিনিউ বাজেট, লং টার্ম বাজেট। আনসার এখানে হয়ে যাবে অপশন বি, ক্যাপিটাল বাজেট, ঠিক আছে। এখানে এখানে ক্যাপিটাল বাজেট বলতে বোঝায় যে কোনো প্রতিষ্ঠান বা কোনো ইনভেস্টমেন্ট, কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ, যেমন নতুন যন্ত্রপাতি মানে মেকানিজম, তারপরে মানে প্রতিস্থাপন করার জন্য নতুন যন্ত্রপাতি, ঠিক আছে, তারপরে নতুন গাছপালা, ঠিক আছে, প্লান্টেশন, নতুন পণ্য, ঠিক আছে, নতুন পণ্য, তারপরে গবেষণা উন্নয়ন প্রকল্প হিসাবে নির্ধারিত উন্নয়ন করতে করা হয়। মানে এটা প্রধানত পুঁজি বা বিনিয়োগ ব্যয়ের জন্য বাজেট, ঠিক আছে, অ্যাকচুয়ালি এক কথায় কোনো প্রতিষ্ঠানের জন্য বা কোনো শিল্প স্থাপন, ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলোর জন্য। এর মধ্যে ডাইরেক্ট ট্যাক্স কোনটি? কাস্টম ডিউটি, আবগারি শুল্ক, ব্যতীত আয়কর মানে ইনকাম ট্যাক্স, জিএসটি। তো ডিরেক্ট ট্যাক্স যেগুলো হয় সেগুলো হচ্ছে কি পার্সোনাল ইনকাম, তারপরে পার্সোনাল প্রপার্টি প্রপার্টি ঠিক আছে, তারপরে রিয়েল প্রপার্টি, এই সমস্ত যে ডিরেক্টলি যে ট্যাক্স পেয়ার গভর্নমেন্টকে পে করে থাকে, ডিরেক্টলি যে গভর্নমেন্টকে মানে পে করে থাকে, এগুলো হচ্ছে কি ডিরেক্ট ট্যাক্স। তো এর মধ্যে অপশন অনুযায়ী সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন সি, অর্থাৎ পার্সোনাল ইনকাম ট্যাক্স কিন্তু আনসার হয়ে যাবে। কোশ্চেন দেখো, 2017 সালে যখন কেন্দ্রীয় রাজস্বের মধ্যে জিএসটি ইনক্লুড হয়, ঠিক আছে, তখন সামগ্রিকভাবে কতগুলি পেট্রোলিয়াম জাত দ্রব্যকে এর আওতার বাইরে রাখা হয়েছিল? 3টি, অপশন দেখো 4টি, 5টি, 6টি। তো তখন কিন্তু 5টি রাখা হয়েছিল, আচ্ছা, এটি আনসার হবে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে ড্যাশ হলো একটি বন্ড মার্কেটে এমন একটি পরিস্থিতি যখন সুদের হার বা রেট সর্বনিম্ন নেমে আসে এবং অর্থের সমন্বয়মূলক চাহিদা পুরোপুরি স্থিতিস্থাপক হয়ে যায়। অর্থাৎ বলছে এই বন্ড মার্কেটে এমন একটি যখন সিচুয়েশন আসে যখন সুদের হার লো হয়ে যায়, মানে নিমিষে নেমে যায়, এবং মানুষ কিন্তু নগদ টাকা রাখতে অভ্যস্ত হয়, ঠিক আছে। তখন আর মানুষ মানে ব্যাংকের কাছে জমা রাখে না, বা কোনো ব্যাংকে সুদের আশায় কিন্তু জমা রাখে না। তো এটা বলা হয়, এটা কি বলা হয়, এটাকে কি বলে? নগদ সংকট বা ক্যাশ লিকুইডিটি ক্রাইসিস, না অপর্যাপ্ত যোগান বা ইনএডিকুয়েট সাপ্লাই, না তরল ফাঁদ বা লিকুইডিটি ট্র্যাপ, না অর্থ শূন্য বেগ বা জিরো ভেলোসিটি মানি। তো লিকুইডিটি ট্র্যাপ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, দেখো আমাদের আর্থিক ব্যবস্থা কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে রসদ মানে সম্পদ বা রেভিনিউ এগুলো স্থানান্তর বা ট্রান্সফার বিধান দেয়। এই সম্পদ স্থানান্তর বা ট্রান্সফারের মূল উদ্দেশ্যটা কি, ঠিক আছে। অ্যান্সার দেখো, কোশ্চেন দেখো, টু ডিভাইড ট্যাক্স গ্র্যান্টস ইন এইচ লোন অল অ্যাবভ। অর্থাৎ যে সেন্টার গুলো, অর্থাৎ স্টেট কি করে আমাদের ট্যাক্স শেয়ার করে, ঠিক আছে, রেভিনিউ শেয়ার করে থাকে। তো এই উদ্দেশ্য কি মেইনলি? তাহলে অ্যান্সার এখানে দেখো, সবগুলো তো ট্যাক্স আসে ভাগ করে দেওয়া, গ্র্যান্টস ইন এইচ, লোন, অ্যাবভ। তো সবগুলো কিন্তু আনসার হবে সবগুলোতে অল অ্যাবভ, আনসার হবে অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। আচ্ছা, দেখো, ভারতের আর্থিক সংস্কারের প্রগতির সময় প্রত্যক্ষ করের অংশ মানে কি ডিরেক্ট যে কর সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, নির্ধারণ করা সম্ভব না, ওঠানামা করছে। এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ, বৃদ্ধি পাচ্ছে। আর্থিক যে মানে ফাইন্যান্সিয়াল রিফর্ম হয়েছিল, তারপরে প্রত্যক্ষ কর ডিরেক্ট করের যে পরিমাণ সেটা কিন্তু বাড়ছে। আচ্ছা, দেখো, রপ্তানি করে ভারত সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। কি কি রপ্তানি করে? না বস্ত্র, পাট, রত্ন, অলংকার, তুলার পারপাস। এখন সঠিক আনসার হয়ে যাবে অপশন সি, রত্ন ও অলংকার মানে এ করে, ঠিক আছে।
তো দেখো, কোন রাজ্যে পরিষেবা কর বা সার্ভিস ট্যাক্স নেওয়া হয় না? ওর বিশেষ একটি মেনের কোশ্চেন। নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, জম্মু কাশ্মীর কোনটি? সঠিক আনসার হবে অপশন ডি, জম্মু কাশ্মীরে এখানে সার্ভিস ট্যাক্স নাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে কোনটি ভারতের প্রস্তাবিত জিএসটি অধীন নয়? কৃষিজ পণ্য, অর্থাৎ কোনটি জিএসটির মধ্যে আওতার মধ্যে পড়ছে না তোমার বলতে হবে। তো কৃষিজ পণ্য, হস্তশিল্প, রত্ন অলংকার, পেট্রোলিয়াম বা জাত পণ্য। তো সঠিক আনসার হবে এখানে অপশন ডি, অর্থাৎ পেট্রোলিয়াম জাত দ্রব্য কিন্তু জিএসটি অধীন। রাজ্যের আদর্শের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থান কোনটি? রাজ্যে মানে স্টেটে বলছি, ঠিক আছে। তাহলে বিক্রয় কর, পরিষেবা কর, আবগারি রাজস্ব না কোনটি নয়? সঠিক আনসার হবে কি বিক্রয় কর বা সেল ট্যাক্স। কোনটি ভারতের প্রথম নথি বা পেপারলেস বাজেট বা কাগজবিহীন বাজেট বলা হয়? ঠিক আছে, এসএসসি সিজিএল একটি কোশ্চেন ছিল। কেন্দ্রীয় বাজেট 2018-19, কেন্দ্রীয় বাজেট 2019-20, কেন্দ্রীয় বাজেট 2020-21, কেন্দ্রীয় বাজেট 21-22। সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন ডি, কেন্দ্রীয় বাজেট 2021-22 কিন্তু আনসার হয়ে যাবে। নেক্সট হচ্ছে পার ইউনিট ট্যাক্স বা ইউনিট ট্যাক্স কি? রিলেটেড এনটিপিসি কোশ্চেন। এটা একটি ট্যাক্স যা সরকার প্রতি ইউনিট ক্রয় আমদানিতে আরোপ করে থাকে। এটি একটি ট্যাক্স যা সরকার প্রতি ইউনিট বিক্রয় আউটপুটের উপর আরোপ করে থাকে। এটি একটি কর যা কারখানা প্রতি ইউনিট বিক্রয় আউটপুটের উপর আরোপ করে থাকে। এটি কর যা কারখানা আমদানির মোট ইউনিট ক্রয়ের উপর আরোপ করে থাকে। কোনটি? না, সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন বি, এটি ট্যাক্স যা সরকার প্রতি ইউনিট বিক্রয় আউটপুটের উপর। দেখো, যখন ড্যাশ হলো যখন একটি সরকারি কর আরোপ করা ব্যয় বা ধার বা ধার নেওয়ার সিদ্ধান্ত অর্থনীতির উপর কোনো সাকুল্যে কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ এটি এমন একটি অবস্থা যেখানে সরকারি যে ট্যাক্স আরোপ করা ব্যয় বা ধার নেওয়ার সিদ্ধান্ত করলে সেটা কিন্তু কোনো অর্থনৈতিক কোনো প্রভাব ফেলবে না। সেটিকে কি বলা হচ্ছে? তো এখানে অপশন দেখো, আদর্শ লাভ, আদর্শ ঘাটতি, আদর্শ ব্যয়, আর্থিক নিরপেক্ষতা। এটি এনটিপিসি রেলওয়ে ইউনিভার্সিটি কোশ্চেন। তো দেখো, এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আর্থিক নিরপেক্ষতা বা ফাইন্যান্সিয়াল পার্সিয়ালিটি। ঠিক আছে, বলা হয়। আচ্ছা, তো দেখো, জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কে? প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার, লোকসভা স্পিকার না প্রেসিডেন্ট? তো জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন হন সাধারণত ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার হয়, মন্ত্রী, ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। ঠিক আছে। আচ্ছা, আর বর্তমানে আমাদের যে ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার আছেন নাম হচ্ছে নির্মলা সীতারামন। ঠিক আছে, নির্মলা সীতারামন। আচ্ছা, নেক্সট দেখো, ভারতের প্রত্যক্ষ কর কোনটি? ভ্যাট, জিএসটি, ওয়েল ট্যাক্স, এক্সাইজ ডিউটি। এর মধ্যে ভ্যাট একটি ইনডিরেক্ট ট্যাক্স, জিএসটি ইনডিরেক্ট ট্যাক্স, এক্সাইজ ডিউটি ইনডিরেক্ট ট্যাক্স, অর্থাৎ ওয়েল ট্যাক্স হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। আনসার হবে কিছু ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে, যেমন ভ্যাট, জিএসটি ছাড়া, জিএসটি এক্সাইজ ডিউটি ছাড়াও হচ্ছে আপনার সেলস ট্যাক্স আছে। ঠিক আছে, সেলস ট্যাক্স, তারপরে এন্টারটেনমেন্ট ট্যাক্স, তারপরে সিকিউরিটিজ অ্যান্ড ট্রানজাকশন ট্যাক্স, এগুলো কিন্তু। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে বাজেটের সূচনা কবে করা হয়? 1860, 1947, 1950, 1868 সাল। সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন এ, 1860 সালে ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে বাজেটের সূচনা করা হয়। এটি করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এটি করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবর্তন করেন বাজেট। আর 1859 সালে ভারতের অর্থমন্ত্রী জেমস উইলসন দ্বারা এই বাজেট উপস্থাপিত হয়েছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বাজেট শব্দটি উল্লেখ আছে ভারত সংবিধানের কোন ধারায়, কত নম্বর ধারায়? একটি অডিট, একটি কোশ্চেন, ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল অডিট যে অ্যাকাউন্টস পরীক্ষাটা হয় তার কিন্তু একটি কোশ্চেন। আর্টিকেল 266, 112, 265 না কোনটি নয়? আর যেহেতু বাজেট সংবিধানের কোথাও উল্লেখ নাই, বাজেট উল্লেখ আছে সংবিধানের বার্ষিক আর্থিক
বিবৃতি হিসাবে, ঠিক আছে। তো এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কোনটি নয়। দেখো বলছে যে সরকারি রাজস্বের আপেক্ষিক গুরুত্ব ক্ষেত্রে সবচেয়ে বেশিটা হলো কোনটা, বেশি কোনটি? সরকারি যে ট্যাক্স, ঠিক আছে, সেটির ক্ষেত্রে এখানে দেখো ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, গভর্নমেন্ট ডেট না ডেফিসিট ফাইন্যান্সিং। নেক্সট দেখো বলছে যে সরকারি রাজস্বের আপেক্ষিক গুরুত্ব ক্ষেত্রে সবচেয়ে বেশিটা হলো কোনটি? অর্থাৎ যে গভর্নমেন্ট যে রেভিনিউ, ঠিক আছে, সেখানে রাজস্বের ক্ষেত্রে। তো ডিরেক্ট ট্যাক্স, ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, গভর্নমেন্ট ডেট না ডেফিসিট ফাইন্যান্সিং। তো সবচেয়ে বেশি সরকারি রাজস্বের ক্ষেত্রে, রেভিনিউ ক্ষেত্রে বেশি অবদান রাখে কোনটি? এটা হচ্ছে নিশ্চয়ই তোমরা জানো যে ইনডিরেক্ট ট্যাক্স, যেটি যেমন জিএসটি, তারপরে তোমার সেল ট্যাক্স, এসের মধ্যে পড়ছে। যাবে অপশন বি, ঠিক আছে। পার্সোনাল বা ব্যক্তিগত আয়কর ভাগ পান, অর্থাৎ এই পার্সোনাল ইনকাম থেকে স্টেট এবং সেন্টারের মধ্যে কারা ভাগ পায় সেটা কিন্তু শেয়ার হয়ে থাকে, সেটা কিন্তু বলা হচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, স্টেট এবং লোকাল সেল গভর্নমেন্ট আর সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দুটোই। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি, সেন্ট্রাল এবং সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট দুটি কিন্তু ভাগ পান বা শেয়ার পান, ঠিক আছে। তো এর মধ্যে মানে যে সমস্ত ট্যাক্স মধ্যে ট্যাক্স গুলি শেয়ার সেন্ট্রাল এবং গভর্নমেন্ট হয় সেগুলো হচ্ছে কর্পোরেশন ট্যাক্স, সেন্ট্রাল জিএসটি, ঠিক আছে। তারপরে পার্সোনাল ইনকাম ট্যাক্স, যেটা বলা হচ্ছে অপশনে, এগুলো কর্পোরেশন ট্যাক্স, এগুলো, ঠিক আছে, সার্ভিস ট্যাক্স, এগুলোর মধ্যে কিন্তু সেন্ট্রাল এবং স্টেট দুটো শেয়ার আছে, দুটো শেয়ার পান। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ভূমি রাজস্ব এটা কি? কেন্দ্র সরকার সংগ্রহ করে এবং রাজস্ব রাজ্যের মধ্যে বন্টন করা হয়। কেন্দ্র সরকার দ্বারা সংগৃহীত কর্তৃত্ব হয়, মানে ভোগ করে থাকেন, এবং কেন্দ্র সরকার কালেক্ট করে এবং সংগ্রহ করে বা ভোগ করেন। আর রাজ্য সরকার সংগ্রহ করে এবং কেন্দ্র সরকারের প্রদান করে, ঠিক আছে, মানে কালেক্ট করে রাজ্য সরকার, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট প্রদান করে। আর রাজ্য সরকার সংগ্রহ করে এবং ব্যবহার করে। আর যেহেতু ভূমি রাজস্ব এটি রাজ্য সরকারের অন্তর্গত, তাই রাজ্য সরকার কি করে? অপশন জি এখানে আনসার হয়ে যাবে অপশন ডি, রাজ্য সরকার সংগ্রহ করে এবং ব্যবহার করে থাকে এটি, ঠিক আছে। এখানে অর্থাৎ কৃষিভিত্তিক আয়ের উপর শুল্ক এটি আপেক্ষিক উচ্চ, নিম্ন, এর অবদানের সমানুপাতিক না সবগুলি? তো অপশন হলো অপশন বি, নিম্ন। অর্থাৎ ভারতের কৃষিভিত্তিক যে আয়ের উপর যে ট্যাক্স শুল্ক সেটা কিন্তু নিম্ন, মানে কম। আচ্ছা, অর্থাৎ যে ব্যক্তিগত কর দেওয়ার পার্সোনাল যে ইনকাম ট্যাক্স, মানুষের শতকরা হার কত, হার কি হচ্ছে উচ্চ, নিম্ন, মাঝারি না অনিশ্চিত? এটা হচ্ছে নিম্ন হবে, আনসার নিম্ন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 29, সংগৃহীত কেন্দ্রীয় আবগারি শুল্কের মধ্যে কার অংশ থাকে? অর্থাৎ যে এক্সাইজ ডিউটি থাকে, ঠিক আছে, যে এক্সাইজ ডিউটি, এর মধ্যে কার অংশ বা সেন্ট্রাল মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কার অংশ থাকে? অপশন দেখো কেন্দ্র সরকার, রাজ্য সরকার, রাজ্য সরকার, লোকাল সেল গভর্নমেন্ট, আর কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার বা লোকাল গভর্নমেন্ট। তো অ্যান্সার হবে অপশন ডি, কেন্দ্র সরকার এবং স্থানীয় সরকার। এগুলোর মধ্যে ট্যাক্সগুলোর মধ্যে পড়ছে কাস্টম আর এক্সপোর্ট ডিউটি, ঠিক আছে, তারপরে এক্সাইজ ডিউটি অন টোবাকো, তারপরে জুট, কর্পোরেশন ট্যাক্স, তারপরে মানে ক্যাপিটাল ভ্যালু অফ অ্যাসেট, তারপরে হচ্ছে স্টেট ডিউটি অ্যান্ড সাকসেশন ডিউটি, ঠিক আছে, তারপরে এগ্রিকালচার ল্যান্ড ছাড়া অন্যান্য সমস্ত ভূমি তাদের রাজস্ব, ডিপার্টমেন্ট যেমন আর্নিং ডিপার্টমেন্ট, রেলওয়েজ, পোস্টাল, ঠিক আছে, ডিপার্টমেন্ট, এগুলো সব কিন্তু ইন্ডিয়ানের মধ্যে পড়ছে, ইন্ডিয়ান গভর্নমেন্টে পড়ছে, ঠিক আছে। কোনটি কেন্দ্র সরকারের খরচের মধ্যে পড়ে না? খরচ মানে এক্সপেন্ডিচার,
ঋণ, সেবা, ডিফেন্স মানে প্রত্যেক খাতে ব্যয়, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা, কেন্দ্র সরকার প্রশাসনিক ব্যয়। এখানে দেখো এর মধ্যে হচ্ছে ঋণ, সেবা, মানে ডেপথ বা লোন যে সার্ভিস। আচ্ছা, প্রতিরক্ষা খাতে ব্যয় মানে ডিফেন্স, এটা কিন্তু ইউনিয়ন, এটি ইউনিয়নের মধ্যে পড়ছে। কেন্দ্র সরকারের প্রশাসনিক ব্যয়, এটা কিন্তু শিওর মানে এটা কেন্দ্র সরকারের মধ্যে পড়ছে। তাহলে রাজ্য সরকারের মধ্যে পড়ছে পুলিশ বাহিনী, এটি আছে, ও শৃঙ্খলা রক্ষা। আনসার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, সেল ট্যাক্স বিক্রয় কর এটি কি? এটি প্রগতিশীল কর ব্যবস্থা মানে প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, অর্থগতিশীল কর ব্যবস্থা মানে প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, মুদ্রাস্ফীতি ঘটায় না বন্টনমূলক বিচার ব্যবস্থা উন্নয়ন করা। এখানে বিক্রয় কর একটি অর্থগতিশীল কর ব্যবস্থা বা রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, ঠিক আছে। আর্থিক সংস্কার পরবর্তীকালে নিচের কোনটিকে রাজস্ব সংস্কার পদক্ষেপগুলোর ব্যাখ্যা করে? রাজস্বের হার কমানো এবং খেলাপি সংখ্যা কমানো মানে টু রিডিউস ট্যাক্স অ্যান্ড নাম্বার অফ ট্যাক্স ইভেশন, রাজস্ব অব্যাহতি বৃদ্ধি বা ইনক্রিজিং ট্যাক্স এক্সেমশন, রাজস্ব হার বৃদ্ধি না প্রশাসনিক জটিলতা বৃদ্ধি। তো সঠিক আনসার হবে অপশন এ, রাজস্ব হার কমানো এবং খেলাপি মানে ট্যাক্স ইভেশনকে কমানো, ঠিক আছে। আচ্ছা, এটি কিন্তু রাজস্ব সংস্কার বা যে ট্যাক্স রিফর্মেশন যেটা হয়েছিল তার পরবর্তী পদক্ষেপ, এটা কিন্তু পদক্ষেপ ছিল মানে উদ্দেশ্য ছিল আর কি, পারপাস। দেখো, কেন্দ্র সরকার নিম্নলিখিত কোন রাজস্ব দাবি করে না? আবগারি শুল্ক এবং বই শুল্ক, ব্যক্তিগত আয়কর এবং কর্পোরেট কর, কৃষি আয়কর এবং ভূমি রাজস্ব, সম্পত্তি কর এবং মূলধনী কর। এখানে অপশন হবে অপশন, উত্তর হবে অপশন সি, কৃষি আয়কর এবং ভূমি রাজস্ব। দেখো কোনটি আর্থিক পরিকাঠামোর মধ্যে পড়ে না, মানে যে আর্থিক যে পরিকাঠামো তার মধ্যে হচ্ছে সড়ক, রেল নেটওয়ার্ক, বিদ্যুৎ উৎপাদন, টেলিকমিউনিকেশন, সাক্ষরতা কার্যক্রম। অপশন ডি, সাক্ষরতা কার্যক্রম। এটি হচ্ছে আর্থিক যে ইকোনমিক যে পরিকাঠামো সের মধ্যে পড়ছে না, বাদ বাকি সবগুলো কিন্তু পড়ছে, অর্থাৎ সড়ক, রেল নেটওয়ার্ক, বিদ্যুৎ উৎপাদন, টেলিকমিউনিকেশন সব কিন্তু আর্থিক পরিকাঠামোর মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট দেখো, ঋণ ব্যতীত সরকারের মোট আয়ের থেকে অতিরিক্ত ব্যয়কে কি বলা হয়? প্রাথমিক ঘাটতি, রাজস্ব ঘাটতি, বর্তমান ঘাটতি আর মূলধন ঘাটতি। তো এটি রিপিট কোশ্চেন, রাজস্ব ঘাটতি হবে, অর্থাৎ রেভিনিউ ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট, ঠিক আছে। সরকার যে আয় অপেক্ষা ব্যয় বেশি হয়ে রেভিনিউ ডেফিসিট বলা হয়, ব্যয় বেশি হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, জেলার মুখ্য রাজস্ব আদায়কারীকে কি বলা হয়? এটি ডব্লিউবিপি একটি কোশ্চেন, কনস্টেবলের। জেলা পুলিশ, রাজ্য পুলিশ, রাজ্যপাল, জেলা শাসক না মুখ্যমন্ত্রী? অপশন হবে অপশন সি, জেলা শাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু আধিকারী, মুখ্য আধিকারী, ঠিক আছে, মুখ্য রাজস্ব আধিকারী জেলার। নেক্সট কোশ্চেন দেখো, জিএসটি কর ভারতে প্রবর্তন করেন কোন অর্থমন্ত্রী? এটা বিশেষ প্রিলিম একটি কোশ্চেন ছিল, অরুণ জেটলি, মনমোহন সিং, প্রণব মুখার্জি, নরেন্দ্র মোদী। সঠিক আনসার এখানে হয়ে যাবে অরুণ জেটলি, অর্থাৎ অপশন এ। অরুণ জেটলি 2015 সালে লোকসভাতে প্রবর্তন করেন, ঠিক আছে, 2015 সালে লোকসভাতে। আচ্ছা, নেক্সট দেখো, জাতীয় উৎপাদন বাজারের দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের দরে অর্থাৎ বাজার দরে এবং মূল্যের দরে হিসাবে তফাৎ কি? ঠিক আছে। তো জাতীয় বাজার দরে এবং উৎপাদন মূল্যের হিসাবে তফাৎ হলো এখানে ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, ট্রান্সফার পেমেন্ট আর সাবসিডি। সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন বি, ইনডিরেক্ট ট্যাক্স। অর্থাৎ উৎপাদনের পরেই কিন্তু বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে বিভিন্ন ট্যাক্স যুক্ত হয়, ইনডিরেক্ট ট্যাক্স যুক্ত হয়ে কিন্তু সেটা বাজার দরে বিক্রি হয়, ঠিক আছে। আর এখান থেকে ইনডিরেক্ট ট্যাক্সে বাদ দিলে আমাদের উৎপাদন মূল্য এটা মানে হিসাবে আসবে, তাই এটি আনসার হবে ইনডিরেক্ট ট্যাক্স। নেক্সট কোশ্চেন, ভারতের কর কি? ইনডিরেক্ট অ্যান্ড
সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন ডি। আনসার হবে অপশন ডি, ডিরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। এবার দেখো, কেন্দ্র সরকারের উন্নয়ন ব্যয়ের অন্তর্গত নয় ডিফেন্স এক্সপেন্ডিচার, expenditure on economic service, expenditure on social and community service, grants for state। তো কোনটি এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার নয় মানে উন্নয়নমূলক, সেটি হবে অপশন এ, ডিফেন্স এক্সপেন্ডিচার। বাদ বাকি এক্সপেন্ডিচার অন ইকোনমিক সার্ভিস এটা কিন্তু ডেভেলপমেন্ট উন্নয়নমূলক ব্যয়, এক্সপেন্ডিচার অন সোশ্যাল অ্যান্ড কমিউনিটি সার্ভিস এটা কিন্তু উন্নয়নমূলক সার্ভিস, গ্রান্টস অফ ফরেস্ট এটা কিন্তু উন্নয়নমূলক ব্যয়, কিন্তু ডিফেন্সটা নয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 41, জিএসটি নিয়মে কম্পোজিশন বা কম্পোজিশন স্কিমের মধ্যে ট্যাক্স পেয়ার বা কর তাদের ড্যাশ রিটার্ন করতে হয়, সেটা মান্থলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি না বাই মান্থলি। সঠিক আনসার এখানে হয়ে যাবে ট্যাক্স পেয়ারদের কোয়ার্টারলি পেমেন্ট করতে হয়, রিটার্ন জমা দিতে হয়। ঠিক আছে, এটি কোম্পানি হায়ার সেকেন্ডারি লেভেলের কোশ্চেন। দেখো, ভারতের অকৃষিজ আয়কর বা যেটা কৃষিজ দ্রব্য থেকে আসে না, ঠিক আছে, আয়কর, সেটি কিন্তু কেন্দ্র ধার্য করে, রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়। রাজ্য ধার্য করে, কেন্দ্র ধার্য করে এবং পুরোপুরি নিয়ে নেয়। কেন্দ্র সরকার ধার্য করে ও রাজ্যগুলি কিন্তু ভাগ করে নেয়। সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন ডি, কেন্দ্র সরকার ধার্য করে এবং রাজ্যগুলির সাথে ভাগ করে নেয়। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে মূলধন ট্যাক্স, লাভের ট্যাক্স বলতে কি বোঝায়? আরবি এনটিপিসি এটি কোশ্চেন। না কর্পোরেট বন্ডের শর্তের উপর ট্যাক্স, ব্যাংকে রাখা ফিক্সড ডিপোজিটের থেকে পাওয়া সুদের উপর ট্যাক্স, না 12 মাসের অধিক রাখা শেয়ার বিক্রি লাভের উপর ট্যাক্স, না মূলধনী দ্রব্য বিক্রির উপর লাভের উপর ট্যাক্স। এটা সঠিক আনসার যাবে অপশন ডি, মূলধনী দ্রব্য বিক্রির উপর ট্যাক্স। এটা কিন্তু বলা হয় ভারতবর্ষের মূলধন লাভের উপর ট্যাক্স। ঠিক আছে। নেক্সট 44, করযোগ্য আয় এর সঙ্গে সঙ্গে যখন করের হার বৃদ্ধি পায় এই ব্যবস্থাকে বলা হয় কি বলা হয়? এখানে কর ব্যবস্থাকে কি বলা হয়? আরবি এনটিপিসি এটি কোশ্চেন। রিগ্রেসিভ ট্যাক্স, ডিগ্রেসিভ, অ্যাগ্রেসিভ না প্রোগ্রেসিভ ট্যাক্স? তো বুঝতে পারছো, যখন কর বাড়ে তখন রেটও বাড়ে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স, অর্থাৎ এটি আনসার হবে অপশন ডি, প্রোগ্রেসিভ ট্যাক্স। নেক্সট কোশ্চেন দেখো, কখন থেকে সাধারণ বাজেটের সাথে প্রস্তাবিত রেলওয়ে বাজেট একসাথে বের হয় বা মার্জ হয়ে যায়? এটা কিন্তু আরবি এনটিপিসি কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। আচ্ছা, 2016-17, 18-19, 17-18 না 19-20? তো এটি হয় অপশন সি, 17-18 সালে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটি কেন্দ্র সরকারের ইখতিয়ারভুক্ত? কর্পোরেশন ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, ট্যাক্স অন লিকুয়ার? তো প্রফেশনাল ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, মদের উপর ট্যাক্স, এগুলো কিন্তু সব স্টেট ট্যাক্স। এটা হচ্ছে আনসার হবে অপশন এ, কর্পোরেশন ট্যাক্স, কেন্দ্র সরকারের অন্তর্ভুক্ত। দেখো, কেন্দ্র রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকা বিভাজন বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠান নাম কি? মানে সেন্ট্রাল এবং স্টেটের যে রিলেশন, এটির যে বিভাজনের যে সংস্থা, তার নাম কি? প্ল্যানিং কমিশন, ফাইন্যান্স কমিশন, লোকসভা, রাজ্যসভা? এটি খুব ইজি কোশ্চেন, এটি হবে অপশন বি, ফাইন্যান্স কমিশন। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি গ্রাম পঞ্চায়েতের আয় উৎস নয়? আরবি মালদা টিসি একটি কোশ্চেন। প্রপার্টি ট্যাক্স, ট্যাক্স অন হাউস, ট্যাক্স অন ল্যান্ড, ট্যাক্স অন ভেহিকেল? ট্যাক্স অন হাউস, ল্যান্ড, ভেহিকেল সবগুলি গ্রাম পঞ্চায়েতের আয় উৎস, কিন্তু প্রপার্টি ট্যাক্স এটা কিন্তু কেন্দ্র সরকারের, এটা কিন্তু নয়। নেক্সট কোশ্চেন 49, ভারতের কর রাজ্যের অধিকাংশ আসে, কর রাজস্বের অধিকাংশ আসে কোথা থেকে? ডিরেক্ট, ইনডিরেক্ট, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্টলি রিকোয়ার্ড, নান অফ দিস? এটিও রিপিট হয়েছে, এটি হচ্ছে আনসার হবে অপশন বি, ইনডিরেক্ট ট্যাক্স। প্রিলিমিনারি কোশ্চেন এটি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, phase of increasing returns is otherwise called? অর্থাৎ রিটার্নের যে ইনক্রিজিং হয় বা বাড়তে থাকা বৃদ্ধি পাওয়া রিটার্ন, সেটাকে কি বলা হয়?
increasing revenue, decreasing revenue, increasing cost, or decreasing cost? এটি এসএসসি মাল্টিটাস্কিং একটি কোশ্চেন। তো অ্যান্সার যাবে অপশন সি, এটাকে বলা হয় ইনক্রিজিং কস্ট, মানে ফেজ অফ ইনক্রিজিং রিটার্নস, এটাকে বলা হয় ইনক্রিজিং কস্ট বা দ্রব্যমূল্য বৃদ্ধি। আচ্ছা, দাম বিনিময় বৃদ্ধি, ঠিক আছে। আচ্ছা, আজকে লাস্ট কোশ্চেন, সরকারিয়া কমিশন নির্মাণ কোড নিয়ে আলোচনা করে? করাপশন, রিলেশন বিটুইন সেন্ট্রাল স্টেট, লোকাল সেলফ গভর্নমেন্ট, রিভার ডিসপিউট। এটি খুবই কমন একটি কোশ্চেন। এটি আনসার যাবে অপশন বি, রিলেশন বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। তো ফ্রেন্ডস, এই ছিল আজ তোমাদের 50 এমসিকিউ ইন্ডিয়ান ইকোনমিক্স উপরে। তো তোমাদের এভাবে আমি তোমাদের কম্পিটিটিভ এক্সামে অ্যাডুকুয়েট গাইড করে থাকি। আর আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, যারা এই যে নতুন সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, প্রতিটি ইনফরমেটিভ ভিডিও কাছে সবার আগে পৌঁছায় তোমাদের প্রিপারেশন টাইমের, তোমাদের হেল্পের জন্য। দেখা হবে কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ ওয়াচিং, থ্যাংকস।